আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অঙ্কের এই অধ্যায়ের আমরা অনুশীলনীর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং ৮ এই কয়টি অঙ্কের সমাধান করেছি। আজ আমরা দেখব ৯ এবং ১০ এই দুটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো ৯ নম্বর অঙ্কে বলেছে চিত্রে যৌগিক ঘনবস্তুটি নিম্নাংশের ভূমির ব্যাস ৪ মিটার। এই যে নিম্নাংশ, এই নিম্নাংশের ভূমির ব্যাস ৪ মিটার, উচ্চতা ৫, উচ্চতা h সমান ৫ মিটার। উপরের অংশের হেলানোর উচ্চতা ৩ মিটার। উপরের যে অংশ, এই অংশে এই হেলানোর উচ্চতা ৩ মিটার। ১ নম্বরে বলেছে ঘনবস্তুটি নিম্নাংশের বক্রতল রং করতে প্রতি বর্গমিটারে ৪৫০ টাকা খরচ হলে মোট খরচ কত বা কত টাকা লাগবে। ২ নম্বরে বলেছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, ৩ নম্বরে আয়তন। সবগুলোর ক্ষেত্রে প্রায় একই রকম চাওয়া হয়েছে। ১০ নম্বর বলছে চিত্রে যৌগিক ঘনবস্তুটি যে আয়তাকার ভূমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৬ মিটার এবং ৪ মিটার। নিচের অংশের উচ্চতা ৭ মিটার। এই যে নিচের অংশ, এর উচ্চতা হচ্ছে ৭ মিটার। উপরের অংশের ধারের দৈর্ঘ্য ৭.৫। এই যে এটার ধারের দৈর্ঘ্য হচ্ছে ৭.৫ মিটার। ১ নম্বরে বলেছে ঘনবস্তুটি নিম্নাংশের চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গমিটারে ২২৫০ টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে। এরপর বলেছে উপরের তল অংশের ক্ষেত্রফল, নিচে আয়তন। চলো আমরা এই ৯ এবং ১০ এই দুটি অঙ্কের সমাধান করি। তো প্রথমে দেখো সমাধান। এখানে ভূমির ব্যাস 2r, ভূমির ব্যাস দেওয়া আছে ৪, ভূমির ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ r সমান হবে 2 কে 4 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 2 মিটার। উচ্চতা দেওয়া আছে h সমান 5 মিটার এবং হেলানো তলের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। এটা কিন্তু দেওয়াই আছে, বলে দিয়েছে অঙ্কে। ঘনবস্তুটি নিম্নাংশ একটি সিলিন্ডার যার বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, এর 2 পাই এর মান 3.1416, আর এর মান 2 এবং এইচ এর মান 5। সবগুলো গুণ করলে পাবো 62.832 বর্গমিটার। এখন 1 বর্গমিটারের রং করতে খরচ হয় 450 টাকা। তাহলে 62.832 বর্গমিটার রং করতে এই 450 দ্বারা গুণ করলে পাবো ২৮,২৭৪ টাকা প্রায়। অতএব ঘনবস্তুটির নিম্নাংশের বক্রতলে রং করতে খরচ হবে ২৮,২৭৪.৪ টাকা। ২ নাম্বার কি বের করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, ৩ নাম্বার আয়তন। ২ নাম্বার দেখো এখানে যৌগিক ঘনবস্তুটি কোন সিলিন্ডারের সমন্বয়ে গঠিত। এই যে এই অংশটুকু, উপরের অংশটুকু এটা হচ্ছে কোন, আর নিচের এই অংশটুকু হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের ব্যাসার্ধ r সমান 2, 4/2, আর সিলিন্ডারের উচ্চতা ৫। কোনকের হেলানো তলের উচ্চতা i সমান 3 মিটার। এটা দেওয়াই আছে। আমরা জানি সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই r h। তাহলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই r স্কয়ার প্লাস পাই r l বর্গ একক। এখন চিত্র অনুযায়ী যৌগিক ঘনবস্তুটির কোনক ও সিলিন্ডারের একটি সাধারণ তল আছে যা যৌগিক ঘনবস্তুটির ভিতরে অবস্থিত। এই সাধারণ তল যা যৌগিক ঘনবস্তুর ভিতরে অবস্থিত হয়। সমতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে সাধারণ তল বা পৃষ্ঠকে বাদ দিয়ে বিবেচনা করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করতে হবে? সাধারণ তল বাদে সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সাধারণ তলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে 2 পাই আর প্লাস 2 পাই আর এইচ থেকে বাদ দিব পাই আর স্কয়ার। তাহলে 2 পাই আর স্কয়ার থেকে যদি একটা আর স্কয়ার বাদ দিই শুধু থাকবে পাই আর স্কয়ার, 2 পাই আর এইচ। আবার কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটাও একই অবস্থা। তাহলে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল, এটা সূত্র বাদ দিতে হবে। তাহলে সাধারণ তল বাদ দিলে পাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, কেটে যাবে। তাহলে শুধু থাকবে পাই আর এল। তাহলে যৌগিক ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি? এখানে পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, আর এখানে পাই আর এল বর্গ একক। এখন মানগুলো শুধু বসাই দিয়েছি। পাই গুণন আর এর মান 2, এর উপর স্কয়ার, 2 গুণ পাই গুণ আর এর মান 2, এইচ এর মান 5, এখানে আর থেকে গেছে, আর এর মান 2, এল এর মান 3। তাহলে এখানে দেখো একটা পাই, এখানে দুইটা পাই, এখানে একটা পাই, মোট পাই হলো কত? 4 পাই নট। এখানে দেখো 2 দুগুণ 4, তাহলে 4 পাই। এখানে দেখো 5 দুগুণ 10, 10 দুগুণ 20 পাই। এখানে হচ্ছে 3 দুগুণ 6 পাই।
তাহলে 6 আছে 10 আর 20 এ 30 পাই। 30 পাই মানে পায়ের মান 3.1416, 30 গুণ এটা গুণ করলে পাবো 94.248 বর্গ মিটার প্রায়। অতএব ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল 94.248 বর্গ মিটার। এখন আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আয়তন। দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতা h সমান 5 সেন্টিমিটার, সিলিন্ডারের ব্যাস d সমান 4, সিলিন্ডারের ব্যাসার্ধ r সমান d/4, তাহলে এখানে 2 মিটার। চিত্র অনুযায়ী সিলিন্ডারের ব্যাস সমান সমান কোণকের ব্যাসের তলের ব্যাস মানে 4 মিটার। কোণকের ভূমির ব্যাসার্ধ r সমান 2 মিটার, 4/2 মানে 2 মিটার। কোণকের হেলানো তলের উচ্চতা i সমান 3, আবার ধরি কোণকের উচ্চতা h প্রাইম। আমরা জানি i l স্কয়ার সমান সমান h প্রাইম এর উপর স্কয়ার r স্কয়ার। তাহলে এই h এর উপর যেখানে থেকে যায় ডান পাশে গেলে h টা দেখো বাম পাশে নিয়ে আসছি, আর বাম পাশের l টা ডান পাশে দিয়ে দিয়েছি, আর বাম পাশের h প্রাইম এর উপর যে স্কয়ার ছিল ডান পাশে পার করে রুট হয়ে গেল। তাহলে l এর মান 1 আর মান 2, 3 3 9, 2 2 4। 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পাবো 5। তাহলে h প্রাইম এর মান হচ্ছে √5। আমরা জানি কোণকের আয়তন v সমান 1/3 পাই r স্কয়ার h। যেহেতু h আলাদা আছে এই কারণে এটা প্রাইম দেওয়া হয়েছে। তাহলে প্রাইমের মান পাইছি √5, আর বাকি মানগুলো তো আমরা জানি। এবার ক্যালকুলেশন করে যেটি পাইছি 9.37 ঘনমিটার, অর্থাৎ 1/3 পাইয়ের মান 3.1416, 2 2 4 আর √5। এগুলো সব ক্যালকুলেটরে চাপলেই আমরা পাবো 9.37, আর অনেক পাবো, আমরা দুটো সংখ্যা নিয়েছি ঘনমিটার। এবার সিলিন্ডারের আয়তন v প্রাইম, তাহলে পাই r স্কয়ার h, পাইয়ের মান 3.1416, আর এর মান 2 এর উপর স্কয়ার, h এর মান 5, 2 2 4 আর এখানে 5 4 5 20, 20 এর সাথে যদি 3 গুণ করি 3 20 60, আর এই যে এখানে 1 পর থেকে গুণ করে পেয়েছি 662.832 ঘনমিটার। যৌগিক ঘনবস্তুটির আয়তন v প্রাইম এবং v এই দুটি যদি যোগ করি তাহলে পাবো 72.202 ঘনমিটার। সুতরাং ঘনবস্তুটির আয়তন 72.202 ঘন মিটার। এখন আমরা দেখব 10 নম্বরটি। দেখো 10 নম্বর অঙ্কের প্রথম অংশে যেটি বলেছি, ঘনবস্তুটির নিচের অংশটি একটি চতুর্ভুজাকৃতি প্রিজম। এর নিচের অংশ কিন্তু চতুর্ভুজাকৃতি একটা প্রিজম। প্রিজমটির ভূমির পরিসীমা 2 × 4 যোগ 6 যোগ 4 দেওয়া আছে। দৈর্ঘ্য 4 আর প্রস্থ হচ্ছে, দুঃখিত, দৈর্ঘ্য 6 আর প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে এখানে পরিসীমা পাবো 20 মিটার। উচ্চতা দেওয়া আছে 7 মিটার। তাহলে প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির পরিসীমা গুণ উচ্চতা। ভূমির পরিসীমা 20, উচ্চতা 7, তাহলে 140 বর্গ মিটার। 1 বর্গ মিটার লোহার পাত লাগাতে খরচ হয় 2250 টাকা। 140 বর্গ মিটার লোহার পাত লাগাতে হবে, এটা দেওয়া 140 দ্বারা গুণ করলে পাবো 3,15,000 টাকা। তাহলে এর ঘনবস্তুটি নির্মাণশীল চতুর্দিকে পাত লাগাতে খরচ হবে 3,15,000 টাকা। 2 নম্বর বলেছে উপরের অংশের ক্ষেত্রফল, আর 3 নম্বরে আয়তন। তাহলে দেখো এখানে ঘনবস্তুটি উপরের অংশে একটি পিরামিড, ওই যে উপরের অংশটুকু কেটে নিয়ে এসেছি এখানে পিরামিড, যার ধার PD সমান 7.5। এই যে PD এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 7.5। AD সমান সমান BC সমান সমান 6। এই যে AD BC AC এগুলো কিন্তু সব 6। MD কি, এই যে এই অংশটুকুর মান হচ্ছে হাফ AD, অর্থাৎ এই পুরো AD এর অর্ধেক AD। তাহলে এখানে AD এর মান 6, এটা 3 2 কে 2 3 2 6, তাহলে 3 মিটার। MD এর মান 3 মিটার। এখন ত্রিভুজ PMD সমকোণী ত্রিভুজ। এই যে PM এবং D এই অংশটুকু সমকোণী ত্রিভুজ হলে এর সূত্র আমরা জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার প্লাস লম্ব অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে PD কি, অতিভুজ এর উপর স্কয়ার, PM হচ্ছে লম্ব, আর MD হচ্ছে ভূমি। তাহলে এখানে মান আমরা সব পেয়ে গেছি। PD সমান সমান কি, PD সমান 7.5 এর উপর স্কয়ার, এরপর হচ্ছে MD এর মান আমরা বের করলাম 3 এর উপর স্কয়ার, PM এর মান জানি না, PM স্কয়ার থাকলো। এবার PM স্কয়ার বাম পাশে নিলাম, ডান পাশে পার করে দিলাম, এই দুটো রুট করলে পাবো 7.5 এর স্কয়ার করলে পাবো 56.25, আর 3 এর উপর স্কয়ার 3 থেকে 9 বিয়োগ করে পাবো 47.25। এই স্কয়ারটা ডান পাশে গেলে রুট হয়ে যাবে, এই 47.25 কে যদি রুট করি তাহলে পাবো 6.8
7, তাহলে পিএম এর মান পেলাম কত 6.87। তাহলে ত্রিভুজ পিএডি, যে পিএডি এই পুরো ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ ইনটু এডি গুণ পিএম। তাহলে এখানে এডির মান 6, পিএম এর মান 6.82। 2 দ্বারা কাটবো, 2 একে 2, 3 দুগুণ 6, তাহলে 3 এর সাথে যদি 6.87 গুণ করি পাবো হচ্ছে 20.61 বর্গমিটার। তাহলে ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ পিএডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল যায়, তাহলে পেয়েছি কত 20.61 বর্গমিটার। আবার ডিএন সমান হাফ সিডি গুণ, এখন সিডি মান 4, তাহলে এটা 2 একে 2, 2 দুগুণ 4। পিএনডি ত্রিভুজ পিএনডি এটা আবার সমকোণী ত্রিভুজ, ঠিক একই ভাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এভাবে পিএন এর মান আমরা এখান থেকে বের করব। পিডি এর মান 7, পিএন এর মান জানি না, ডিএন এর মান হচ্ছে 2, এখানে ডিএন এর মান বের করলাম 2। এই মানগুলো বসায় ক্যালকুলেশন করে পিএন এর মান পেলাম 7.23 মিটার। আগে যেভাবে করেছি ক্যালকুলেশন ঠিক একই ভাবে ক্যালকুলেশনটা হয়ে গেছে। তাহলে ত্রিভুজ পিডিএসি এর ক্ষেত্রফল হাফ ইনটু সিডি গুণ পিএন, এই মানগুলো বসাবো। তাহলে 2 কে 2, 2 দুগুণ 4, 7.23 কে 2 দ্বারা গুণ করলে পাবো 14.46 বর্গমিটার। তাহলে এটাও একই, ত্রিভুজ পিএডি এর ক্ষেত্রফল সমান সমান পিডি এর ক্ষেত্রফল 14.46 বর্গমিটার। অতএব ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র যতগুলো আছে সবগুলো ক্ষেত্রে ক্ষেত্রফলের যোগফল, যোগ করলে পাবো 70.14 বর্গমিটার। ক্ষেত্রফল পেলাম কত 70.14 বর্গমিটার। এরপর 3 নম্বর, উপরের ঘনবস্তুটি হেলানো তলের দৈর্ঘ্য 6 এর স্কয়ার 4 এর স্কয়ার, ভূমি এবং লম্ব, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে 36, 16, 52, 52 এর উপর রুট করলে 2√13, অর্থাৎ 4 তেরাং 52, আর এটা 2 এর উপর স্কয়ার করলে 2, তো রুটকে বের হয়ে আসলে 2√13। এটাকে আমি এভাবে লিখতে পারি, 52 কে ভাঙাবো 4 গুণন 30, 4 এর উপরও রুট আছে, 13 এর উপর রুট আছে, এটা সমান সমান আমরা লিখতে পারি √2 এর উপর স্কয়ার করব গুণ আবার রুট, এখানে গুণ থাকবে 13 এর উপর স্কয়ার 13, তাহলে এখানে 2 রুট স্কয়ারে কেটে গেলে 2 থাকে, আর এখানে কোনো কাটার অপশন নাই, তাহলে √13 এটি এখানে করা হয়েছে। অর্ধকর্ণ বা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে থাকবে √13। ধরি উপরে ঘনবস্তুটির উচ্চতা h, তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার লম্ব স্কয়ার যে সূত্রটি ব্যবহার করতেছি সেটি এখানে ব্যবহার করা হয়েছে। a স্কয়ার প্লাস 13 এর উপর এই রুট আর স্কয়ার কেটে যাবে, আর এটা তো 56.25, তাহলে বাম পাশে a স্কয়ার থেকে গেল, ডান পাশে 56.25 থেকে বাদ দেব 13, 43 থেকে রুট করলে পাবো 6.58। তাহলে ঘনবস্তুটির আয়তন সমান সমান নিচের প্রিজমটির আয়তন যোগ উপরের পিরামিডের আয়তন। তাহলে নিচের প্রিজমটির আয়তন ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, আর যোগ উপরের পিরামিডের আয়তন 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, উচ্চতা 7, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, উচ্চতা 6.5। এই ক্যালকুলেশন করে আমরা পাইছি 220.64 ঘন মিটার। তাহলে ঘনবস্তুটির আয়তন 220.64 ঘন মিটার। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা 9 এবং 10 এই দুটি সমাধান করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা 11 নম্বর সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।